দি ডিপ ড্রাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা বেশ পরিচিত একটা বই নিয়ে আলোচনা করব, হয়তো কিছুটা বিতর্কিত। রবার্ট গ্রিনের লেখা দি 48 লজ অফ পাওয়ার। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই বইটা প্রকাশের পর থেকেই বেশ আলোচনা সমালোচনা চলছে। এটা আসলে ইতিহাস জুড়ে ক্ষমতার যে খেলা, তার নিয়মকানুন, প্রয়োগ এইসব নিয়ে লেখা। মানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, বিখ্যাত ব্যক্তিত্বদের জীবন, এসব থেকে পাওয়া ৪৮টা সূত্রের মতো আর কি। হ্যাঁ, বইটার ধরনটা একটু অন্যরকম তো বটে। কেউ কেউ বলেন বেশ ম্যাকিয়াভেলিয়ান, মানে ক্ষমতা পেতে বা ধরে রাখতে গেলে যা যা করা দরকার সেটার কথাই বলে, তাই না? কখনো কখনো একটু নির্মমও শোনায়। তাই কিছুটা শোনা বই কি। তবে দেখুন, আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু বইটা ভালো না খারাপ সেই বিচার করা নয়। না না, একদমই না। আমরা শুধু দেখতে চাই বইটা কি বলছে, কোন ধারণাগুলো তুলে ধরছে, একদম নিরপেক্ষভাবে। ঠিক তাই। আমরা চেষ্টা করব বইটার মূল ভাবনাগুলো, বিশেষ করে ক্ষমতার চরিত্র নিয়ে এর কি বিশ্লেষণ, আর একটা নির্দিষ্ট নিয়ম আইন ১ প্রভুকে কখনো ছাপিয়ে যাবেন না, সেটার গভীরে যেতে। মানে বইয়ের ধারণাগুলো আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক বা আদৌ মানা উচিত কিনা সেটা না হয় শ্রোতারাই বিচার করবেন। একদম। তাহলে চলুন শুরু করি। ক্ষমতার প্রকৃতি নিয়ে বইটা কি বলছে? হ্যাঁ, শুরু করা যাক। গ্রিনের মতে ক্ষমতার এই খেলাটা কিন্তু এড়ানো প্রায় অসম্ভব। আমরা বাইরে যত সভ্য, ভদ্র, গণতান্ত্রিক এসব দেখাই না কেন, ভেতরে ভেতরে সেই পুরনো দিনের রাজদরবারের মতো ব্যাপারগুলো কিন্তু চলতেই থাকে। দেখুন, এখানেই একটা মজার বিরোধাভাস বা প্যারাডক্সের কথা বলা হয়েছে। মানে প্রাচীন সভাসদ বা কোটিয়ারদের জীবন, তাদের বাইরে থাকতেও তো ভীষণ বিনয়ী, মার্জিত, কৌশলী, কিন্তু ভেতরে ভেতরে ঠিক উল্টো, তীক্ষ্ণ বুদ্ধি, চতুর, সবসময় সতর্ক। গ্রিন তো সবসময় এই পরোক্ষ পদ্ধতির উপর জোর দেন। মানে ওই যে বলে না, মখমলের দস্তনার ভেতরে লোহার হাত, অনেকটা সেরকম। আর একটা মজার ব্যাপার বলেছেন লেখক, যারা খুব জোর গলায় বলেন যে আমি বাপু এসবে নেই, ক্ষমতার খেলা আমার পোষায় না। হ্যাঁ হ্যাঁ, তারাই নাকি অনেক সময় সবচেয়ে পাকা খেলোয়াড় হন। তাই কিভাবে? পড়ে থাকেন। বইয়ের অন্য আইনগুলোতেও এর ইঙ্গিত আছে, যেমন ধরুন আইন ২২ দুর্বলতা দেখানো, বা আইন ২১ সরলতার ভান করা। এগুলো কিন্তু কৌশল। আচ্ছা, তাহলে এই খেলার মূল ভিত্তিটা কি? গ্রিন কিসের ওপর জোর দিচ্ছেন? একটা মূল ভিত্তি হিসাবে লেখক বলছেন আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতার কথা। কারণ তার মতে আবেগ আমাদের বিচারবুদ্ধিকে, মানে যুক্তিকে, একদম ঘোলাটে করে দেয়। ঠিক, রেগে গেলে বা খুব উত্তেজিত থাকলে তো আমরা ঠিকঠাক ভাবতেই পারি না। একদম। পরিস্থিতি যদি পরিষ্কার না দেখা যায়, তাহলে সঠিক চাল দেওয়া বা কৌশল বানানো তো খুব কঠিন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এর মানে কি একটু দূর থেকে পরিস্থিতিটা দেখা, মানে বর্তমানের চাপ থেকে বেরিয়ে এসে? অনেকটা তাই। বর্তমানের উত্তেজনা, চাপ, এসব থেকে নিজেকে একটু সরিয়ে এনে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ঠান্ডা মাথায় ভাবা। অনেকটা রোমান দেবতা জ্যানুসের মতো, যার দুটো মুখ ছিল, এক মুখ অতীতের দিকে, অন্যটা ভবিষ্যতের দিকে। বাহ, দারুণ উপমা তো। হ্যাঁ, মানে অতীত থেকে শেখা, বিশেষ করে পুরনো ভুলগুলো থেকে, আবার নিজের আর বন্ধুদের কাজের ফলাফলগুলো বিশ্লেষণ করা, এটা খুব জরুরি। বইটাতে ছলনা আর ধৈর্যের কথাও খুব জোর দিয়ে বলা হয়েছে, তাই না? মানে প্রয়োজন অনুযায়ী মুখোশ পরা, আসল উদ্দেশ্য লুকিয়ে রাখা। অবশ্যই, ছলনাকে তো প্রায় একটা শিল্প বলা হয়েছে, আর ধৈর্যকে তো দেবতাদের গুণ বলেছেন গ্রিন। অধৈর্য হওয়া মানেই দুর্বলতা। ঠিক, অধৈর্য হওয়া মানে দুর্বলতা প্রকাশ করা, আর ক্ষমতার খেলায় সেটা কিন্তু মারাত্মক হতে পারে। কারণ তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর প্রতিপক্ষ সেই সুযোগটা ঠিক নিয়ে নেয়। এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখেই বোধহয় বইয়ের শুরুতে দরবারের কিছু সাধারণ নীতির কথা বলা হয়েছে, যার মধ্যে একটা আমাদের আজকের মূল ফোকাস, তাই তো? ওই যে প্রভুকে ছাপিয়ে না যাওয়া। একদম ঠিক। প্রভুকে খুব বিচক্ষণতার সাথে প্রশংসা করতে হবে, তাকে সবসময় নিজের থেকে একটু হলেও বেশি প্রতিভাবান বা বুদ্ধিমান হিসেবে তুলে ধরতে হবে। দরকার হলে তার পরামর্শ চাইতে হবে। এই ধারণাটাই আমাদের সরাসরি প্রথম আইনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এবার সরাসরি সেই প্রথম আইনটাতেই যাই। আইন ১, আপনার প্রভুকে কখনো ছাপিয়ে যাবেন না, মানে নেভার আউটশাইন দ্য মাস্টার। এর আসল কথাটা কি? কেন এটা এত জরুরি? এর মূল কথাটা হলো, আপনার যিনি বস
বা যার হাবে ক্ষমতা বা ধরুন যিনি আপনার ওপরে ওঠার সিঁড়ি হতে পারেন, তাকে কখনো নিজের যোগ্যতা, বুদ্ধি বা সাফল্য দিয়ে ম্লান বা নিরাপত্তাহীন বোধ করাবেন না। নিরাপত্তাহীন মানে এটা কি একটু মনস্তাত্ত্বিক ব্যাপার? হ্যাঁ, বেশ মনস্তাত্ত্বিক। দেখুন, বেশিরভাগ মানুষই, বিশেষ করে যারা ক্ষমতার উপরে থাকেন, তারা নিজেদের পজিশন আর শ্রেষ্ঠত্ব নিয়ে খুব সচেতন হন। হুম। যখন তাদের অধীনে থাকা কেউ বা তাদের সাহায্যকারী কেউ তাদের চেয়ে বেশি উজ্জ্বল, বেশি ট্যালেন্টেড বা বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, তখন তাদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়। মানে তারা ভয় পান যে এই লোকটা হয়তো তার জায়গা নিয়ে নেবে বা তার গুরুত্ব কমিয়ে দেবে। অনেকাংশেই তাই। হয়তো আপনি সত্যিই বেশি যোগ্য, কিন্তু সেটা যদি খুব সরাসরি দেখান, তাহলে ফল উল্টো হতে পারে। আপনার এই উজ্জ্বলতা মাস্টারের চোখে ঈর্ষা বা বিদ্বেষ তৈরি করতে পারে, আর সেটা শেষমেশ আপনার ক্যারিয়ার বা অবস্থানের জন্য ক্ষতিকর হবে। কিন্তু সবসময় কি চাটুকারিতা করতে হবে? সেটা তো আবার দৃষ্টিকটু। না না, গ্রিন কিন্তু সেটাই বলছেন। অতিরিক্ত চাটুকারিতা উল্টো সন্দেহ তৈরি করে। কৌশলটা হতে হবে সূক্ষ্ম। প্রভুকে সবসময় কিছুটা হলেও শ্রেষ্ঠত্বের অনুভূতি দিতে হবে। তাহলে কিভাবে করব? নিজের যোগ্যতাও দেখাবো, আবার বসকে অসন্তুষ্টও করব না। বইটাতে কিছু কৌশলের কথা বলা হয়েছে। যেমন ধরুন, আপনি জানেন যে আপনি আপনার মাস্টারের চেয়ে কোনো বিষয় বেশি বুদ্ধিমান বা বেশি জানেন। হ্যাঁ। প্রকাশ্যে সেটা জাহির না করে উল্টোটা দেখান। এমন ভাব করুন যেন তার জ্ঞান বা অভিজ্ঞতার কাছে আপনি কিছুই না। তাকে আপনার চেয়ে বেশি বুদ্ধিমান মনে হতে দিন। দরকার হলে একটু বোকা সাজার ভান করুন। বোকা সাজার ভান? তাতে কি আবার নিজেকে অযোগ্য প্রমাণ করে ফেলার ভয় নেই? এখানে তো বিচক্ষণতার খেলা। এমনভাবে করতে হবে যাতে আপনাকে অযোগ্য মনে না হয়, বরং বিনয়ী মনে হয়। আরেকটা কৌশল হতে পারে এমন ভাব করা যে আপনার তার সাহায্যর দরকার আছে। ও আচ্ছা। হয়তো ইচ্ছে করেই কিছু ছোটখাটো ভুল করুন। মানে এমন ভুল যা আপনার বড় কোনো ক্ষতি করবে না, কিন্তু যার জন্য আপনার তার সাহায্য বা পরামর্শ চাওয়ার একটা সুযোগ তৈরি হয়। মানে সাহায্য চেয়ে তাকে গুরুত্বপূর্ণ ফিল করানো। ঠিক তাই। বেশিরভাগ বসই পরামর্শ দিতে বা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভালোবাসেন। যখন তারা সেই সুযোগ পান, তারা সম্মানিত বোধ করেন এবং যে সাহায্য চাইছে তার প্রতি একটু নরম হন। আর যদি আমি সবসময় পারফেক্ট থাকি, কোনো ভুলই না করি? সেটাও কিন্তু খতরনাক হতে পারে। তিনি হয়তো ভাবতে পারেন আপনি তাকে পাত্তাই দিচ্ছেন না বা তার প্রয়োজন বোধ করছেন না। এতেও কিন্তু ভেতরে ভেতরে তিনি রুষ্ট হতে পারেন। বইটাতে ওই যে আকাশের তারাদের একটা উপমা ছিল না? হ্যাঁ, দারুণ উপমা। বলা হয়েছে যে আকাশের তারারা হয়তো সূর্যের মতোই উজ্জ্বল, কিন্তু তারা তো আর দিনের বেলায় সূর্যের সাথে পাল্লা দিয়ে আলো ছড়ায় না। তারা রাতের আধারেই নিজেদের মেলে ধরে। ঠিক তেমনি মাস্টারের উপস্থিতিতে নিজের আলোটা একটু কমিয়ে রাখতে হবে। একদম। এখানে স্প্যানিশ দার্শনিক বালতাসার গ্রাসিয়ানের একটা কথাও খুব প্রাসঙ্গিক, বইটাতে আছে। উনি বলেছিলেন, সব শ্রেষ্ঠত্বই ঘৃণার জন্ম দেয়, কিন্তু মাস্টারের উপর সাবঅর্ডিনেটের শ্রেষ্ঠত্ব শুধু বোকামি নয়, মারাত্মক বোকামি। আচ্ছা, আরেকটা দিক হলো কৃতিত্ব। ধরুন আমি একটা দারুণ আইডিয়া দিলাম বা কোনো কাজ খুব ভালো করলাম, তখন কি করব? তখনও কৌশল। হয়তো আপনার মাস্টারের দেওয়া কোনো সাধারণ আইডিয়াকে আপনি দারুণভাবে কাজে লাগিয়েছেন, কিন্তু যখন কৃতিত্ব নেওয়ার সময় আসবে, এমনভাবে বলুন যেন মূল ভাবনাটা তারই ছিল। মানে তাকে ক্রেডিট দেওয়া। হ্যাঁ, বলুন, আপনার দেখানো পথ ধরেই তো এটা সম্ভব হলো, বা আপনার ওই আইডিয়াটা থেকেই তো শুরু। এতে তিনি খুশি হবেন, আপনাকে নিজের লোক মনে করবেন। এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে করাটা মনে হয় বেশ কঠিন, বিশেষ করে যদি বস নিজেই খুব ইনসিকিউর হন বা অযোগ্য হন। সবসময় কি নিয়ম মানা সম্ভব বা উচিত? এখানেই বিষয়টা একটু জটিল হয়ে যায়। দেখুন, সব নিয়মেরই তো ব্যতিক্রম থাকে, তাই না? গ্রিন নিজেও এই আইনের একটা রিভার্সাল বা বিপরীত পরিস্থিতির কথা বলেছেন। কখন ভাঙা যেতে পারে এই নিয়ম? যখন আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার বস একজন পড়ন্ত তারা, মানে তার ক্ষমতা বা প্রভাব কমে আসছে, তার পতন প্রায় নিশ্চিত। ও, তখন তাকে ছাপিয়ে গেলেও ভয় নেই। গ্রিনের মতে তখন ভয় পাওয়ার কিছু নেই। তিনি এমনকি বলেছেন, দরকার হলে একটু নির্দয় হতেও দ্বিধা করবেন না, কারণ আপনার মাস্টারও সম্ভবত তার উপরে ওঠার সময় খুব দয়া দেখাননি। কিন্তু এখানেও তো রিস্ক আছে। অবশ্যই, খুব বিচক্ষণ হতে হবে। আগে তার আসল শক্তি বা দুর্বলতা ঠিকমতো বুঝতে হবে।
হুট করে কিছু করা যাবে না। যদি দেখি উনি সত্যিই দুর্বল? যদি তিনি সত্যিই দুর্বল হন, তাহলে আপনি সাবধানে তার পতনকে একটু সাহায্য করতে পারেন। হয়তো কোনো গুরুত্বপূর্ণ সময়ে তাকে ছাপিয়ে গিয়ে নিজের যোগ্যতা দেখালেন, বা তার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠলেন। কিন্তু এখানেও কি কোনো সতর্কতা আছে? হ্যাঁ, একটা সতর্কতা আছে। যদি তিনি এতটাই দুর্বল হন যে তাকে ধাক্কা দেওয়ার দরকারই নেই, মানে তিনি এমনিতেই পড়বেন, তাহলে তাকে আর খোঁচাখুচি না করাই ভালো। কারণ একজন অসহায় বা দুর্বল মানুষকে আক্রমণ করলে অন্যদের চোখে আপনি খুব নিষ্ঠুর হয়ে যেতে পারেন। সেটা আবার আপনার ভবিষ্যতের জন্য ভালো নাও হতে পারে। আচ্ছা, আর যদি মাস্টার তখনও শক্তিশালী, কিন্তু আমি জানি আমি তার চেয়ে যোগ্য, এবং এইভাবে নিজেকে চেপে রাখাটা আমার জন্য ক্ষতিকর হচ্ছে, তখন কি? সেক্ষেত্রে গ্রিনের পরামর্শ হল, ধৈর্য ধরুন, সময় নিন, অপেক্ষা করুন। এটাই তো প্রকৃতির নিয়ম। ক্ষমতা চিরস্থায়ী নয়। একদিন না একদিন সেটা ম্লান হবেই। আপনার মাস্টারও একদিন দুর্বল হবেন। আর ততদিন? ততদিন ধরে যদি আপনি ঠিকঠাক চাল চেলে থাকেন, নিজের ভিত মজবুত করে থাকেন, তাহলে সঠিক সময়ে আপনি ঠিকই তাকে পেরিয়ে যেতে পারবেন। হয়তো তার চেয়েও উজ্জ্বল হয়ে উঠবেন। কিন্তু তাড়াহুড়ো করলে বিপদ। তার মানে এই আইনটা আসলে একটা দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, তাৎক্ষণিক লাভের চেয়ে ভবিষ্যতে নিরাপত্তা আর স্থিতিশীলতার দিকেই বেশি জোর দিচ্ছে। এক কথায় বললে হ্যাঁ, এটা শেখায় যে ক্ষমতার অলিন্দে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে নিজের জায়গাটা বুদ্ধি দিয়ে বাঁচাতে হয়। কর্মক্ষেত্র বলুন, রাজনীতি বলুন, বা অন্য যে কোনো সামাজিক পরিস্থিতি যেখানে একটা পাওয়ার হায়ারার্কি আছে, সেখানে উপরের স্তরের মানুষদের ইনসিকিউরিটি, তাদের ইগো, তাদের সাইকোলজি বোঝাটা খুব জরুরি। সরাসরি সংঘাতে না গিয়ে বরং তাদের শ্রেষ্ঠত্বকে আপাতভাবে মেনে নিয়ে বা একটু বাড়িয়ে দেখিয়ে নিজের পথ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বইটা অন্তত এটাই বলছে। ঠিক, এটা শুনতে হয়তো কিছুটা আপোষকামিতার মতো লাগে, কিন্তু এর পেছনে একটা গভীর কৌশলগত ভাবনা আছে। বোঝা যাচ্ছে। তবে আবারও বলি, মনে রাখতে হবে, বইটা কিন্তু নৈতিকতা শিক্ষা দিচ্ছে না। এটা শুধু ক্ষমতার জটিল খেলার নিয়মগুলো তুলে ধরছে। এই নিয়ম ভালো না খারাপ, সেই বিচার পাঠকের। তাহলে আমরা আজকে রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ার বইটির কিছু প্রাথমিক ধারণা পেলাম, যেমন ক্ষমতার খেলা সব জায়গায় চলছে, আবেগ নিয়ন্ত্রণ জরুরি, আর ছলনা ও ধৈর্য হল বড় হাতিয়ার। এবং আমরা বিশেষভাবে প্রথম আইন, নেভার আউটশাইন দ্য মাস্টার, এটা নিয়ে বিস্তারিত কথা বললাম। দেখলাম কেন বসকে ছাপিয়ে যাওয়াটা বিপজ্জনক হতে পারে, আর এর থেকে বাঁচতে কি করা যেতে পারে। যেমন প্রভুকে বুদ্ধি করে শ্রেষ্ঠ দেখানো, দরকার হলে তার সাহায্য চাওয়া, কৃতিত্ব দেওয়ার সময় বিনয়ী হওয়া, এই সব আর কি। আমরা এটাও জানলাম যে এই নিয়মেরও ব্যতিক্রম আছে, বিশেষ করে যখন মাস্টার দুর্বল হতে শুরু করেন, তখন পরিস্থিতি বুঝে অন্য কৌশলও নেওয়া যেতে পারে। একদম। বইটি তো কৌশল আর নিয়ন্ত্রণের ওপর এত জোর দেয় যে মনে হতে পারে সবকিছুই একদম ছকে বাঁধা, নিয়ন্ত্রিত হওয়া উচিত। কিন্তু এখানেই একটা গভীর প্রশ্ন চলে আসে। কিরকম? এই বইয়েরই শেষ আইনটা, আইন ৪৮, বলছে আকারহীনতা ধারণ করো, অ্যাজিউম ফর্মলেসনেস, মানে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চূড়ান্ত ক্ষমতা অর্জন করো। তাহলে কি এই ৪৮টা আইন শেখার মানে শেষ পর্যন্ত এটাই দাঁড়ায় যে কখন কোন আইনটা কাজে লাগাতে হবে, আর কখন সেটা ভাঙতে হবে বা তার ঊর্ধ্বে উঠতে হবে, সেটাও জানতে পারা? মানে আইন ভাঙার ক্ষমতাটাই আসল ক্ষমতা। হয়তো ক্ষমতার খেলার এই যে পরিবর্তনশীল চরিত্র, তার সাথে মানিয়ে নেওয়ার জন্য এই আইন ভাঙার বা তার ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতাটাই কি আসল কৌশল? এটা একটা ভাবনার বিষয় কিন্তু। সত্যি, এটা একটা দারুণ প্রশ্ন। হয়তো ক্ষমতা অর্জন করার চেয়েও বড় চ্যালেঞ্জ হল সেই ক্ষমতাকে ঠিকভাবে ব্যবহার করা, আর কখন নিয়ম মানতে হবে আর কখন ভাঙতে হবে তা বোঝা। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।